চাঁদা তোলার নেশায় পুলিশ অফিসার এতটা নির্মম হয়ে উঠেছে যে সে শহরের প্রত্যেকটা দোকানে আক্রমণ চালায়, নিরীহ লোকজনকে মারধর করে জোরপূর্বক টাকা আদায় করে নেয়। তার এই অত্যাচারের হাত থেকে শহরকে মুক্ত করতে সামনে এগিয়ে আসে একজন সাহসী যুবতী, যে একজন নির্বাচিত সংসদ সদস্যা। এই মেয়েটি কিভাবে পুলিশের সঙ্গে লড়াই করে এবং পুলিশের চূড়ান্ত পরিণতি কি হয় তা জানার জন্য আজকের এই গল্পে আপনাদের নিয়ে যাব। তো আর দেরি না করে চলুন এই রোমাঞ্চকর গল্পের সূচনা করা যাক। শহরের কেন্দ্রভাগের একটা রাস্তার কোণায় বসেন আব্দুল কাদির। তিনি একজন পুরনো চায়ওয়ালা, বয়স প্রায় 50 পেরিয়ে গেছে। তার ছোট্ট দোকান, শুধু বাঁশের বেড়া আর টিনের ছাদ। তবু প্রতিদিন সকাল থেকে রাত অবধি অনেক লোক তার দোকানে ভিড় জমায়। এক কাপ চায়ের সঙ্গে লোকজনের কথা, হাসি, দুঃখ ভাগাভাগি করার স্থান হয়ে উঠেছে তার এই দোকান। কিন্তু প্রতিদিনই তার মনে আতঙ্ক কাজ করে। আজ আবার পুলিশ অফিসার নূরেন এসে টাকা দাবি করবে কিনা। নূরেন ছিল শহরের একটা থানার ইনচার্জ, আইন রক্ষার দায়িত্ব তার। কিন্তু সকলে জানত তার আসল পরিচয় একজন চাঁদাবাজ, এক অত্যাচারী। নূরেনের স্বভাবই ছিল ভয় দেখানো। তিনি ছোট ব্যবসায়ীদের কাছে গিয়ে হুমকি দিতেন, টাকা দিবি না, দোকান গুটিয়ে নিয়ে যাব, দেখি তো কাগজপত্র আছে কিনা। থানায় নিয়ে গেলে ব্যবসা বাঁচবে না। লোকজন তার ভয়ই টাকা দিত। কারো সাহস হতো না প্রতিবাদ করার। একবার শহরের এক তরুণ ফল বিক্রেতা প্রতিবাদ করেছিল। তখন নূরেন দিনের বেলা রাস্তায় লোকটার গলা ধরে মারতে মারতে রক্ত ঝরিয়ে দিয়েছিল। এরপর আর কেউ সাহস করেনি কিছু বলার। সেই সকালে আব্দুল কাদির কাঁপা হাতে চায়ের কাপ গুনছিলেন। হঠাৎ তিনি দেখলেন কালো রঙের থানার গাড়িটা আসছে। গাড়ি থামতেই লোকজনার বুক ধক করে উঠল। কয়েকজন তাড়াহুড়ো করে দোকান গোটাতে লাগল। শিশুরা মায়ের আঁচল আঁকড়ে ধরল। গাড়ি থেকে নামলেন নূরেন। তার পায়ের শব্দ শুনলেই আশেপাশের ব্যবসায়ীরা থরথর করে কাঁপতে থাকে। নূরেন সোজা এসে দাঁড়ালেন আব্দুল কাদিরের সামনে। এই বুড়ো টাকা রেডি আছে তো? আব্দুল কাদির ভীতু গলায় বললেন, স্যার, বাজারে চায়ের দাম বাড়ছে, এই মাসে খুব কষ্টে চলতেছি, একটু সময় দেন স্যার। নূরেন গর্জে উঠলেন, ওই বুড়ো সময় দেন মানে? আইন মানিস না? আমার চোখের সামনে দাঁড়িয়েছিস, সাহস তো কম না। তিনি এক ঝটকায় আব্দুল কাদিরের দোকানের সামনে রাখা চায়ের কেটলি লাথি মেরে ফেলে দিলেন। গরম চা ছড়িয়ে পড়ল মাটিতে, আর কয়েকজন ক্রেতা আতঙ্কে সরে গেল। আব্দুল কাদির কেঁপে কেঁপে কাঁদতে লাগলেন। এমন ঘটনা শহরে নতুন নয়, প্রতিদিনই ঘটে। কিন্তু লোকজন কেবল তাকিয়ে দেখে, কেউ প্রতিবাদ করে না। কারণ সবাই জানে, যদি পুলিশকে কিছু বলে তবে রাতে তাদের ঘরে হয়তো মাদক ঢুকিয়ে কে মামলা দিয়ে দেওয়া হবে, কিংবা মিথ্যা অভিযোগে হাজতে পাঠিয়ে দেওয়া হবে। শহরটা ধীরে ধীরে নিঃশব্দ হয়ে যাচ্ছিল। ভয় যেন সবার রক্তে ঢুকে গিয়েছিল। কিন্তু কেউ জানত না, এই শহরের বাইরে পাশের গ্রামে একজন সাহসী তরুণী আছেন, যিনি খুব শীঘ্রই এই অত্যাচারের বিরুদ্ধে দাঁড়াবেন। তিনি শুধু সাধারণ মেয়ে নন, তিনি দেশের একজন নির্বাচিত সংসদ সদস্য, এমপি, নাম ফারহানা খাতুন। খাতুনকে মানুষ চিনত তার দৃঢ়তা আর সাহসের জন্য। তিনি সব সময় গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়াতেন। তার বাবা ছিলেন একজন স্কুল শিক্ষক, সৎ, ন্যায়ের পক্ষে আর ভীষণ পরিশ্রমী মানুষ। মা ছিলেন গৃহিণী, কিন্তু গ্রামের অসহায় মানুষদের সাহায্যে সব সময় এগিয়ে আসতেন। এই পরিবেশেই বড় হতে হতে খাতুন শিখেছিলেন, মানুষের পাশে দাঁড়ানোই জীবনের সবচেয়ে বড় দায়িত্ব। শহরের এই দুঃখজনক খবর ধীরে ধীরে পৌঁছে যাচ্ছিল তার কানে। একদিন সকালে তিনি গ্রামের প্রাথমিক বিদ্যালয়ে শিশুদের সাথে দেখা করতে গিয়েছিলেন। তখন পাশের শহর থেকে কয়েকজন ব্যবসায়ী তার কাছে দৌড়ে এলেন, মুখে আতঙ্ক, শরীরে ঘাম। আপা, বাঁচান আমাদের, কান্না জড়িত কণ্ঠে বললেন একজন। খাতুন অবাক হয়ে জিজ্ঞেস করলেন, কি হয়েছে? তারা বলতে শুরু করল শহরের পুলিশ অফিসার নূরেনের অত্যাচারের গল্প। কিভাবে ছোট ছোট দোকানীদের কাছ থেকে টাকা আদায় করছে, কিভাবে প্রতিবাদ করলে রাস্তায় মেরে রক্তাক্ত করছে। একজন বৃদ্ধ হকার কাঁদতে কাঁদতে বললেন, আপা, আমরা তো কষ্ট করে দিনে কয়েকশো টাকা রোজগার করি, সেই টাকাও সে কেড়ে নেয়, না দিলে দোকান ভেঙে দেয়, আমরা কোথায় যাব? এই কথা শুনে ফারহানার চোখে আগুন জ্বলে উঠল। তার মুঠো শক্ত হয়ে গেল। তিনি দৃঢ় কণ্ঠে বললেন, না, এটা চলতে দেওয়া যায় না। পুলিশ মানুষের সেবক হওয়ার কথা, আর তারা যদি অত্যাচারী হয়ে ওঠে তবে জনগণের প্রতিনিধি হিসেবে তাদের জবাবদিহি করতে আমি বাধ্য। সেদিনই তিনি সিদ্ধান্ত নিলেন, শহরে গিয়ে সরাসরি বিষয়টা দেখবেন। তার ভেতরে সাহসী মেয়ে আবার জেগে উঠল। রাতে নিজের ডায়েরিতে তিনি লিখলেন, অন্যায় যখন পুলিশের পোশাক পরে আসে তখন প্রতিবাদ করা শুধু সাহস নয়, দায়িত্ব।
এমপি খাতুন একটি সাধারণ সালোয়ার কামিজ পরে শহরে প্রবেশ করলেন। তিনি সব সময় চান সাধারণ মানুষের মতো মিশে থাকতে, সঙ্গে তার একজন সহকারী। তবে তিনি নির্দেশ দিয়েছেন, আমার পরিচয় এখন কেউ জানবে না, আমি আগে নিজের চোখে দেখতে চাই। ঠিক তখনই সামনে থেকে থানার কালো গাড়ি আসতে দেখা গেল। গাড়ি থামতেই লোকজনের বুক ধক করে উঠল। কয়েকজন তাড়াহুড়ো করে দোকান গোটাতে লাগল। শিশুরা মায়ের আঁচল আঁকড়ে ধরল। গাড়ি থেকে নামলেন নূরেন। তার গলার শব্দ এত জোরে যে আশেপাশে দাঁড়িয়ে থাকা লোক হঠাৎ থমকে গেল। এই যে, সবাই রেডি হয়ে যা, আজ টাকা না দিলে দোকান থাকবে না। প্রথমে তিনি গেলেন এক তরুণ ফল বিক্রেতার কাছে। এই ছোকরা, টাকা বের কর। তরুণটি কাঁপা কণ্ঠে বলল, স্যার, আজকে বিক্রি ভালো হয়নি, কাল সকালে দিব। নূরেন তার গালে এক চড় মারল। তারপর সামনে সাজানো ফলগুলো লাথি মেরে ফেলে দিল। কমলা, কলা, আপেল সব গড়িয়ে পড়ল রাস্তায়। আশেপাশের লোক শুধু তাকিয়ে রইল, কেউ কিছু বলল না। খাতুনের বুকের ভেতরের রাগে আগুন জ্বলছিল। তিনি দাঁত চেপে সব কিছু দেখছিলেন। এরপর নূরেন চলে গেলেন আব্দুল কাদিরের চায়ের দোকানে। ওই বুড়ো, আজ তোকে ছাড়ব না, টাকা দিবি নাকি দোকান ভেঙে দেব। আব্দুল কাদির কাঁদতে কাঁদতে বললেন, স্যার, এই দোকানই আমার সংসার চালানোর ভরসা, দয়া করে। কথা শেষ হওয়ার আগেই নূরেন তার লাঠি দিয়ে দোকানের টেবিল উল্টে দিলেন। এই দৃশ্য দেখে খাতুন আর চুপ থাকতে পারলেন না। তিনি ভিড় ঠেলে সামনে চলে গেলেন। থামুন! তার গলার শব্দ বজ্রপাতের মতো আঘাত হানল। নূরেন ঘুরে তাকালেন। প্রথমে তিনি অবাক হলেন, কারণ এই মেয়েটি সাধারণ মনে হলেও তার চোখে এক অদ্ভুত শক্তি। আপনি কে? আমার কাজে নাক গলাচ্ছেন কেন? নূরেন গর্জে উঠলেন। খাতুন দৃঢ় কণ্ঠে বললেন, আমি একজন সাধারণ নাগরিক, তবেই শহরের মানুষের প্রতিনিধি। পুলিশ কি মানুষের সুরক্ষার জন্য নাকি তাদের মারধর করার জন্য? আপনি আইনের পোশাক পরে চাঁদাবাজি করছেন, এটা কি আপনার দায়িত্ব? নূরেন বলল, এমপি ম্যাডাম, আমি পুলিশ হয়ে যা করছি তাই অনেক। আমার কাজে নাক গলাতে আসলে এর থেকে বেশি কিছু করে দেখাবো। আপনি এমপি, আপনার কাজ সংসদে, এখানে আপনার নাক গলানোর প্রয়োজন নেই। এই শহর আমার, এখানে আমার রাজত্ব থাকবে, কেউ কিছুই করতে পারবে না। খাতুন তাকে থামিয়ে দিয়ে বলল, চুপ থাকুন, নিয়মের নামে অত্যাচার করবেন সেটা আমি হতে দেব না। আজ থেকেই শহরে কোনো দোকানই আপনার ভয়ে কাঁপবে না। মনে রাখবেন, পুলিশ যদি জনগণের শত্রু হয়ে দাঁড়ায়, তবে জনগণের প্রতিনিধি তাদের শাস্তি দেবে। লোকজন হতভাগ হয়ে দাঁড়িয়ে রইল, যেন বছরের পর বছর জমে থাকা ভয় ভেঙে প্রথমবার আশার আলো দেখতে পেল। কিন্তু নূরেন সহজেই হার মানার মানুষ নয়। তার চোখের আগের আগুন জ্বলল। তিনি দাঁত চেপে বললেন, ম্যাডাম, এই শহরটা আমার নিয়ন্ত্রণে, আপনি একা এসে কিছুই করতে পারবেন না। খাতুন হেসে বললেন, ভুল করছেন নূরেন সাহেব, আমি একা নই, আমার সাথে আছে এই শহরের প্রতিটি মানুষ। নূরেন বলল, যা করার করে নেন, আমি শহরকে আমার নিয়ন্ত্রণেই রাখব। এই বলে নূরেন চলে যায়। খাতুন বুঝতে পারে নূরেনের হাত অনেক উপর পর্যন্ত রয়েছে, এজন্যই সে এত সাহস দেখাচ্ছে। নূরেনের কাছ থেকেই শহরকে বাঁচাতে হলে আমাকে নূরেনের বিরুদ্ধে জোরালো প্রমাণ খুঁজে বের করতে হবে। এজন্য খাতুন 3 দিন ধরে শহরে ঘুরে বেড়াচ্ছিলেন। তিনি দেখলেন প্রায় প্রতিটি ছোট ব্যবসায়ী নূরেনের ভয়ে কাঁপছে। কেউ চুপচাপ দোকান বন্ধ করে দিয়েছে, কেউ আবার রাতে গোপনে মালপত্র সরিয়ে রাখে যাতে পুলিশ এসে লুট করতে না পারে। প্রমাণ জোগাড় করার জন্য তিনি কয়েকজন বিশ্বস্ত তরুণকে সঙ্গে নিলেন। তাদের একজন ছাত্র, আর একজন ব্যবসায়ী, আর একজন সাংবাদিক। খাতুন বললেন, আমরা কাউকে ভয় পাব না, তোমরা প্রত্যেকে নজর রাখবে কোথায় কি হচ্ছে। পুলিশের অত্যাচারের ভিডিও, ছবি বা কোনো নথি, যা কিছু পাওয়া যায় সব সংগ্রহ করবে। পরদিন রাতেই প্রথম সাফল্য মিলল। শহরের মোড়ে একটি ফলের দোকানে পুলিশ টাকা চাইতে এলো। দোকানদার কাঁপতে কাঁপতে কিছু টাকা দিল। নূরেনের লোকজন টাকা গুনে হাসতে হাসতে চলে গেল। এই পুরো ঘটনায় একজন ছাত্র গোপনে মোবাইল ক্যামেরায় তুলে নিল। ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছিল পুলিশ ইউনিফর্মে নূরেনের লোকজন ব্যবসায়ীর কাছ থেকে টাকা নিচ্ছে। অন্যদিকে সাংবাদিক যুবকও খোঁজ নিতে লাগল থানার ভেতরে। সে জানতে পারল নূরেন প্রতিদিন চাঁদার খাতা লিখে রাখে, সেখানে কোন দোকান থেকে কত টাকা নিয়েছে সব হিসাব লেখা আছে। এ খবর শুনে খাতুনের চোখ জ্বলে উঠল। তিনি বললেন, ওই খাতা যদি আমরা হাতে পাই তবে নূরেন আর বাঁচবে না। কিন্তু সমস্যা হলো, খাতাটা থানার ভেতরে তালাবদ্ধ আলমারিতে রাখা থাকে। খাতুন রাতে তার দলকে নিয়ে বসে পরিকল্পনা করলেন। তিনি বললেন, আমরা চুরি করতে যাচ্ছি না, শুধু সত্যটা জনগণের সামনে আনব, এজন্য একটু ঝুঁকি নিতে হবে। সাংবাদিক যুবক বলল, আমি এক সিভিল ড্রেস অফিসারকে চিনি। সে নূরেনের কাজকর্মে বিরক্ত, তাকে রাজি করানো গেলে খাতা আনার কাজ সহজ হবে। কয়েকদিন পর সে অফিসারের সাথে গোপন বৈঠক হলো। তিনি বললেন, আমি জানি নূরেন অন্যায় করছে, কিন্তু প্রকাশ্যে কিছু বললে চাকরি যাবে। আমি খাতাটা বাইরে এনে দিতে পারবো, তবে আমার নাম যেন কখনো প্রকাশ না পায়।
ফারহানা মাথা নেড়ে বললেন, চিন্তা করবেন না, আমরা কাউকে বিপদে ফেলব না, শুধু প্রমাণ চাই। অফিসার রাজি হলেন। এক ঝোড়ো রাতে খবর এলো খাতা বের করা গেছে। অফিসার সেটি গোপনে সাংবাদিক যুবকের হাতে দিলেন। খাতা খুলতেই দেখা গেল পাতার পর পাতা লেখা কোন দোকান থেকে কত টাকা আদায় করা হয়েছে, কোন তারিখে কে দিয়েছে, এমনকি কত টাকা নুরেনের কাছে গেছে, কতটা ভাগে ভাগ হয়েছে, সব কিছু। প্রমাণ হাতে পেয়ে সবাই আনন্দে কেঁদে ফেলল। খাতুন বললেন, এবার নুরেন আর বাঁচবে না, এই খাতা জনতার অস্ত্র হয়ে উঠবে। কিন্তু খবর দ্রুত ছড়িয়ে পড়ল যে খাতাটা নেই। নুরেন ভীষণ ক্ষেপে গেল। সে চিৎকার করে বলল, যেই হোক, যেখানেই থাকুক, এই খাতা যদি প্রকাশ হয় আমার শেষ। এখন সময় এসেছে খাতুনকে শেষ করার। খাতা হারানোর পর নুরেন দিশাহারা হয়ে গেল। দিনের পর দিন যেসব ব্যবসায়ীকে ভয় দেখে ডাকা নিত, এখন সবাই সাহসী হয়ে উঠছে। এদিকে সংবাদ মাধ্যমও খবর প্রকাশ শুরু করল। শহরে পুলিশের চাঁদাবাজির প্রমাণ মিলেছে। সব শুনে নুরেনের চোখ ঘুম হারাম হয়ে গেল। সে এক রাতে তার ঘনিষ্ঠ সহযোগীদের ডেকে বলল, যদি খাতাটা প্রকাশ হয় আমি শেষ। তাই খাতা প্রকাশের আগে খাতুনকে চুপ করতে হবে, মানুষের মনে ভয় ফেরাতে হবে। এজন্য পরদিন রাতে শহরের একটি বাজারে ভয়ঙ্কর ঘটনা ঘটালো। একদল মুখোশ পরা লোক হঠাৎ করে বাজারে ঢুকে দোকান ভাঙচুর শুরু করল। তারপর পেট্রোল ঠেলে দোকানে আগুন ধরিয়ে দিল। মুহূর্তে আগুন চারিদিকে ছড়িয়ে পড়ল। চারদিক থেকে চিৎকার শোনা গেল, আগুন, আগুন, বাঁচাও! অনেক ব্যবসায়ী জীবনের সঞ্চয় হারিয়ে অসহায় হয়ে কাঁদতে লাগল। পরদিন সকালে নুরেন মিথ্যা নাটক সাজালো। সে সংবাদ মাধ্যমে গিয়ে বলল, দেখুন, বাজারে দুষ্কৃতিকারীরা আগুন দিয়েছে, আমি চেষ্টা করছি শহরে শান্তি ফিরিয়ে আনতে, কিন্তু কিছু মানুষ উস্কানি দিচ্ছে। অর্থাৎ সে ইঙ্গিত দিল এইসব নাকি খাতুনের লোকেরা করেছে। খবর পেয়ে খাতুন দৌড়ে বাজারে এলেন। চারিদিকে পুড়ে যাওয়া দোকান, কালো ধোঁয়া, ব্যবসায়ীদের চোখের জল। এক বৃদ্ধ ব্যবসায়ী কাঁপতে কাঁপতে বললেন, আপা, আমরা সব হারালাম, এই আগুনও ওদের কাজ, এখন ওরা আপনাকে দোষ দেবে। খাতুন দাঁত চেপে বললেন, না কাকা, এবার সত্যিটা সবাই জানবে, ওরা যত ষড়যন্ত্রই করুক আমি পিছু হটব না। তিনি গোপনে ভিডিও এবং খাতার কপি সংবাদ মাধ্যমের হাতে তুলে দিলেন। সাংবাদিকেরা প্রতিজ্ঞা করল, আমরা সত্য প্রকাশ করব। নুরেনের সব প্ল্যান নষ্ট হয়ে হঠাৎ একদিন স্থানীয় একটি টিভি চ্যানেলে বিশেষ প্রতিবেদন প্রচার হলো। সাংবাদিক বললেন, আমাদের হাতে এসেছে পুলিশের গোপন খাতা, যেখানে প্রতিটি দোকান থেকে কিভাবে টাকা তোলা হয়েছে তার বিস্তারিত লেখা আছে। এছাড়া একটি ভিডিওতেও দেখা গেছে নুরেনের লোকেরা দোকানদারের কাছ থেকে জোর করে টাকা নিচ্ছে। টিভির পর্দায় সেই ভিডিও চালানো হলো। দেখা গেল ফলের দোকানদার কাঁপতে কাঁপতে টাকা দিচ্ছে, আর পুলিশ সদস্যরা হাসতে হাসতে চলে যাচ্ছে। এরপর চাঁদার খাতার পাতাগুলো দেখানো হলো। তাতে স্পষ্ট লেখা, ফল দোকান 500 টাকা, চা দোকান 300 টাকা, কাপড়ের দোকান 1000 টাকা। সব কিছুর নিচে নুরেনের স্বাক্ষরও ছিল। মানুষ বিস্ময়ে ভাবাক হয়ে গেল। তারা টিভির সামনে বসে চিৎকার করে উঠল, আমরা যা ভেবেছিলাম সেটাই সত্যি, পুলিশই আমাদের লুট করছে। পরের দিন শহরের রাস্তায় হাজার হাজার মানুষ জড়ো হলো। তাদের হাতে প্ল্যাকার্ড, চাঁদাবাজ নুরেনের বিচার চাই, ন্যায়ের জয় হোক। নুরেন টিভি দেখে ক্ষেপে উঠল। সে টেবিল চাপড়ে চিৎকার করে বলল, এখন আর পেছানোর উপায় নেই, যদি আমি হারি তবে শেষ মুহূর্ত পর্যন্ত লড়ব, শহরকে রক্তে ভাসিয়ে দেব। তার চোখে তখন ভয়ঙ্কর আগুন জ্বলছিল। রাতে থানার গোপন কক্ষে কয়েকজন বিশ্বস্ত সহযোগীকে ডেকে বলল, শোনো, এই শহর আমাকে ভয় পেত, এখন যদি ভয় হারিয়ে ফেলে তবে আমি শেষ, তাই আবার ভয় দেখাতে হবে। কাল রাতে বড় আক্রমণ হবে, বাজার, দোকান, এমনকি যারা খাতুনকে সমর্থন করছে তাদের বাড়িতেও হামলা করা হবে। ওদিকে খাতুন আগেই খবর পেলেন নুরেনের পরিকল্পনার। একজন সৎ পুলিশ অফিসার গোপনে তাকে জানিয়ে দিল, ম্যাডাম, কাল রাতে হামলার প্ল্যান আছে, আপনারা সাবধানে থাকুন। খাতুন দ্রুত লোকজনের সাথে বৈঠক ডাকলেন। তিনি বললেন, ভাইরা, আমাদের ভয় দেখাতে ওরা আবার রক্তপাত করতে চাইছে, কিন্তু মনে রাখবেন, ভয় আমাদের শক্তি কেড়ে নেয়। এবার আমরা একসাথে দাঁড়াবো। ব্যবসায়ী, তরুণ, কৃষক সবাই রাজি হল। রাত নামল, চারদিকে অন্ধকার, শুধু দোকানগুলোর সামনে লোক জড়ো হয়ে বসে আছে। কারো হাতে বাঁশ, কারো হাতে লাঠি, তাদের চোখে ভয়ের বদলে সাহসের আলো। ঠিক তখনই নুরেনের পাঠানো দুষ্কৃতিকারীরা এসে হাজির হলো। তাদের হাতে আগুনের বোতল, ধারালো অস্ত্র। তারা চিৎকার করে বলল, সব শেষ করে দাও। কিন্তু এবার লোক ভীত হয়নি। একসাথে সবাই চিৎকার করে উঠল, আমাদের ঘরবাড়ি আর লুট করতে দেব না। তারা বাঁশ আর লাঠি দিয়ে প্রতিরোধ শুরু করল। খাতুন সামনে দাঁড়িয়ে সাহস দিলেন, ভাইরা, একসাথে থাকুন, পিছিয়ে যাবেন না।
ভয়ানক সংঘর্ষ শুরু হলো, কিন্তু লোকজনের ঐক্য এত শক্তিশালী হলো যে নূরেনের লোকজন টিকতে পারল না। কিছুক্ষণের মধ্যেই তারা ছত্রভঙ্গ হয়ে পালাতে লাগল। লোক আনন্দে চিৎকার করল, আমরা জিতেছি। কিন্তু সবার মনে একটাই প্রশ্ন, নূরেন কোথায়? সে কি পালিয়ে গেল, নাকি আবার নতুন কোনো ফাঁদ পাচ্ছে? ঠিক সেই সময় হঠাৎ পুলিশের একটি টিম এলো। তাদের নেতৃত্বে ছিলেন সেই সৎ অফিসার যিনি আগেই খাতুনকে তথ্য দিয়েছিলেন। তিনি সামনে এসে ঘোষণা করলেন, অফিসার নূরেনকে গ্রেফতার করা হয়েছে। এই মাত্র তাকে হাতে নাতে ধরা হয়েছে যখন সে শহর থেকে পালানোর চেষ্টা করছিল। লোক উল্লাসে ফেটে পড়ল, কেউ খুশিতে কাঁদছে, কেউ আনন্দে চিৎকার করছে। কয়েক মাস পর আদালতের রায় হলো, সব প্রমাণ হাজির করা হলো। চাঁদার খাতা, ভিডিও, সাক্ষীদের জবানবন্দি। বিচারক কঠোর কণ্ঠে রায় দিলেন, নূরেন তার দায়িত্ব ও ক্ষমতার অপব্যবহার করেছে, ছোট ব্যবসায়ীদের জীবন নষ্ট করেছে। তাই তাকে দীর্ঘ কারাদণ্ড দেয়া হলো। সবাই আনন্দে হাততালি দিতে লাগল। সেদিন সন্ধে শহরের বাজারে বড় সমাবেশ হলো। খাতুন লোকজনের সামনে দাঁড়িয়ে বললেন, ভাইরা, আজ আমরা প্রমাণ করেছি অন্যায় যতই শক্তিশালী হোক, লোকজনের ঐক্য তার চেয়ে শক্তিশালী। যদি আমরা একসাথে থাকি তবে কোনো অত্যাচার টিকতে পারবে না। ব্যবসায়ীরা খুশিতে দোকান খুলল, শিশুরা খেলতে লাগলো রাস্তায়, শহর আবার স্বাভাবিক জীবনে ফিরল। বন্ধুরা, আমাদের শহরেও কিন্তু এমন অনেক পুলিশ অফিসার আছে যারা মানুষদের অত্যাচার করে। এদের হাত থেকে বাঁচতে হলে আমাদেরও এই রকম পদক্ষেপ নিতে হবে।